আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা বাংলাদেশে সংগ্রাম আন্দোলন করে একটি সরকারকে হটিয়েছেন। আপনাদের প্রত্যাশা ছিল যে আপনারা সুন্দরভাবে এই দেশে বসবাস করবেন এবং দেশের উন্নয়ন খুব দ্রুত হবে, কিন্তু আমাদের সেই স্বপ্নই রয়ে গেল। কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের এই পরিকল্পনাহীন একটি জাতি কিভাবে সামনের দিকে অগ্রসর হবে? প্রথমে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা সমূহের মধ্যে আমাদের প্রথম যে সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার, যে 5টি অধিকার যে আমাদের নিশ্চিত করা হয়েছে, সেই 5টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেই 5টি মৌলিক অধিকার প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, 5টা। আর আমার কথা হলো এই 5টির সাথে আরেকটি মৌলিক অধিকার যোগ করা উচিত, সেটি হলো নিরাপত্তা। কারণ আপনার যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনার ওই 5টি মৌলিক অধিকার থাকার পরেও অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। সুতরাং মৌলিক অধিকার হতে হবে 6টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা। তো এখন কথা হলো আমরা অন্যের কিভাবে সংস্থান হবে সেই বিষয়ে প্রথমে একটি পরিকল্পনা করতে হবে। বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি এবং এই 6টা ক্ষেত্রে আজকে আমাদের সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে, বিশৃঙ্খলা এই 5টি বা এই 5টা মৌলিক অধিকারের উপরে আমাদের সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত। যেমন খাদ্যে ভেজাল, এটা সবাই জানেন, এটা আমার কিছু বলার নেই। এটা সবাই আমরা জানি যে খাদ্যের মধ্যে ভেজাল আছে। তাহলে খাদ্যে ভেজালের কারণে আমরা কোথায় যাচ্ছি? আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তাইলে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাও বিঘ্নিত হবে, কারণ এত মানুষ অসুস্থ হলে চিকিৎসা কিভাবে দিবে? তারপরে আসেন বস্ত্র, আমাদের যে জামা কাপড়, সেই জামা কাপড়ও আমাদের আজকে বাইরে থেকে আসতে হচ্ছে। অথচ আমাদের দেশের শত শত গার্মেন্টস, হাজার হাজার গার্মেন্টস এ কাজ করতেছে বিদেশিদের, অর্থাৎ বিদেশি এই প্রোডাক্টগুলোর কাজ করতেছে বাংলাদেশে। কিন্তু আমরা ওগুলোকে কতটুকু আমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমরা কতটুকু ওখানে আমরা তাদেরকে সহযোগিতা করছি, গভর্নমেন্ট কতটুকু সহযোগিতা করতেছে, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। যদি আমরা গার্মেন্টসগুলোকে ভালোভাবে উঠাতে পারি, ভালোভাবে সহযোগিতা করতে পারি এবং ভালোভাবে চালাতে পারি, তাহলে বাংলাদেশে এই বস্ত্র শিল্পের সবচেয়ে বেশি উন্নয়ন হবে এবং বিশ্ব থেকে এই ধরনের জামা কাপড় বিক্রি করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করা যাবে। তারপরে আসেন স্বাস্থ্য সেবার, আমরা কে দিবে স্বাস্থ্য সেবা? আমাদের সেই দক্ষ ডাক্তার নেই। একজন ডাক্তার তৈরি করতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 1 কোটি টাকার মতো খরচ পড়ে। তো কয়জনের পক্ষে সম্ভব যে 1 কোটি টাকা খরচ করে একজন ডাক্তার তৈরি করবে? আর 1 কোটি টাকা খরচ করে একজন ডাক্তার তৈরির পরে তার যদি সরকারি চাকরি না থাকে তাহলে সে ডাক্তারি পড়ে কি করবে? তারপরে আসেন আমাদের এই ইউনিভার্সিটিগুলো। এই ইউনিভার্সিটিগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করার পরে, বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেও অনেক ছাত্রছাত্রী তাদের সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছে। তাহলে একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি উচ্চশিক্ষা গ্রহণ করার পরে যদি তার সার্টিফিকেট জ্বালিয়ে দেয়, তাহলে সাধারণ কলেজ ইউনিভার্সিটিগুলোতে পাশ করে তাদের অবস্থা কি হবে? তারপরে হলো যে আমরা যেই অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে বাসস্থান, সেই বাসস্থানের জন্য আজকে ডোবা, নালা, নদ নদী ভরাট করে আমরা বাসস্থানের জন্য তৈরি করতেছি। এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু এগুলো টেকসই, সেই বিষয়ে কে নজরদারি করবে? পাশাপাশি যে এই যে খাল, নদী, নালা, ডোবা ভরাট করে আবাসিক ব্যবস্থা করতেছেন, তাহলে সেখানে আমাদের মাছের সংস্থান কিভাবে হবে? মাছ কোথায় আসবে? কৃষি কোথা থেকে হবে? এই যে এগুলো বিশৃঙ্খল অবস্থা, আজকে আমরা দেখলাম যে তিতুমির কলেজ তারা ইউনিভার্সিটি দাবিতে আন্দোলন করতেছে। কালকে আমরা দেখব করিমউদ্দিন কলেজ ইউনিভার্সিটির জন্য আন্দোলন করতেছে, রহিমউদ্দিন স্কুল ইউনিভার্সিটি করার জন্য আন্দোলন করতেছে। এইভাবে যদি একটা দেশের মানে
কোনো অপরিকল্পিতভাবে একটি জাতি চালিত হয়, তাহলে আমরা আসলে ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছি, আমরা ধ্বংস হয়ে যাব। এই দেশকে ধ্বংস করার আগে সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করুন, পরিকল্পনা মাফিক আপনার দেশকে সামনের দিকে নিয়ে যান। এইভাবে বিশৃঙ্খলভাবে আন্দোলন করে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে, মানুষকে কষ্ট দিয়ে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এই যে ঝুঁকি ঝামেলা নিয়ে এই দেশে বসবাস করা কঠিন হয়ে যাবে। সুতরাং আপনারা সময় থাকতে সবাই মিলে দেশটাকে গড়ার জন্য কাজ করুন। বাংলাদেশে যে সমস্ত দলগুলো এই দেশ অতীতে শাসন করেছেন তাদেরকে আপনারা ডাকুন। ভালো মন্দ সব জায়গায় আছে, ভালোদেরকে আপনারা ডাকুন, খারাপদেরকে আপনারা বর্জন করুন। ভালোদেরকে ডেকে আপনারা পরামর্শ নিন এবং দেশকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি একটি সুন্দর সমাজ গড়ার দিকে অগ্রসর হন। আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টি দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে আসছি, বিভিন্ন সরকারকে আমরা পরামর্শ দিয়েছি ইতিমধ্যে। প্রয়োজনে আমরা, যদি আমাদেরকে ডাকেন, আমরা পরামর্শ দিতে পারি। আমাদের পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয়, জনগণের কল্যাণে আসে, তাহলে সেটা গ্রহণ করবেন। যদি জনগণের কল্যাণ না আসে, রাষ্ট্রের কোনো কল্যাণে না আসে, তাহলে আপনারা গ্রহণ করবেন না। কিন্তু আমাদের কথা হলো যে প্রথমে 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনারা সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনার দিকে, দেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন। নানা মনের নানা মত, বিভিন্ন মানুষ আমাদের দেশে বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, আমরা টক শোতে বিভিন্ন ধরনের আলোচনা শুনতেছি, কিন্তু অ্যাকচুয়ালি একটি পরিকল্পিত, একটি জনমুখী, একটি জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করব। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে 11 দফা, এগুলো আপনারা দেখুন। এই 11 দফার ভিতরে আমরা কি লিখেছি, এবং আমরা যে বলছি যে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব, এবং এই 20 লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব, এখানে সরকারের কোনো রকম বিনিয়োগও প্রয়োজন হবে না, কিন্তু সরকারের সমর্থন লাগবে, প্লাস সরকারের সহযোগিতা লাগবে, এতটুকুই। তাহলে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান দিলে দেশে শান্তি ফিরে আসবে এবং যে কোনো সরকার পরিচালনা করতে সহজ হবে। সুতরাং সবাইকে আবারও বলবো যে আপনারা বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা নিয়ে আলোচনা করুন এবং এখান থেকে যেই বিষয়গুলো নেওয়া যায়, যে বিষয়গুলো জনকল্যাণমূলক, জনগণের কল্যাণে আসবে, সেগুলো আপনারা গ্রহণ করুন। তবে আমরা মনে করি যে 11 দফা, এই 11 দফাই জনগণের কল্যাণে আসবে এবং এই 11 দফা বাস্তবায়ন হলে এদেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন।